সিনেমার শুরুতে আমাদেরকে একটি কলোনি দেখানো হয়, যেখানে সবাই খুব আনন্দে বসবাস করত। তখন এই কলোনির জঙ্গলের ভিতরে একটি কেঁচো ঘুরে বেড়াচ্ছিল, যেটাকে একটি পাখি খেয়ে ফেলে। এরপর সেই পাখিকে খেয়ে ফেলে একটি বিড়াল। এই দৃশ্য পাশের বাড়ির একটি মহিলা দেখে বিড়ালটিকে তাড়া করলে বিড়ালটি একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে একটি কুকুরের শিকার হয়ে যায়। বিড়ালটি যে গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল সেই গাড়ি ড্রাইভ করছিল বব নামের একটি প্রপার্টি ডিলার। সে রন ও মেরি নামের এক দম্পতিকে একটি নতুন বাড়ি দেখানোর জন্য এখানে নিয়ে এসেছে। এই কাজ করে ববের অনেক টাকা ইনকাম হতো, যার প্রমাণ এত সুন্দর গাড়ি এবং তার হাতে থাকা সোনার ঘড়ি। তবে ববের উপরে টার্গেটের অনেক চাপ ছিল, যার ফলে ববকে আজকে এই দম্পতির কাছে একটি নতুন বাড়ি বিক্রি করে তার টার্গেট পূরণ করতে হবে, তা না হলে ববের চাকরি থাকবে না। তবে ববের একটি নিজস্ব নিয়ম রয়েছে, আর সেটা হলো সে বাড়ি বিক্রি করার আগে বাড়ির সম্পর্কে সকল খোঁজখবর তার কাস্টমারদেরকে জানায়, এবং সেই অনুযায়ী বব তাদেরকে প্রথম বাড়ি দেখাতে নিয়ে এসেছে। এরপর বাড়ির ভিতর ঢুকে বব তাদেরকে ঘুরে ঘুরে দেখায়। তখন রন ববের কাছে জানতে চায় এই বাড়ির পূর্ব মালিক কেন বাড়িটি বিক্রি করে দিতে চায়। তখন বব জানায় বাড়ির মালিক মারা গিয়েছে, তাই কম দামে এই বাড়িটি বিক্রি করা হচ্ছে। তখন রন ববের কাছে জানতে চায় বাড়ির মালিকের সাথে আসলে কি হয়েছিল। এরপর বব এই বাড়ির ইতিহাস বলতে থাকে, আর এখানেই শুরু হয় আমাদের প্রথম গল্প নাইটমের। লুইস এবং সারা নামের এক দম্পতি এই বাড়িতে বসবাস করত। একদিন সন্ধ্যাবেলায় লুইস ব্যবসার কাজে বাড়ির বাইরে চলে যায়। তখন বাড়ির ভিতরে লুকিয়ে প্রবেশ করে সারার বয়ফ্রেন্ড ফেইট। মূলত অনেকদিন ধরে লুইসের চোখের আড়ালে এই দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক চলছিল। বাড়ি ফাঁকা পেয়ে দুইজনে ইন্টিমেট হওয়ার সময় বাড়ির পিছনের দরজা দিয়ে একটি বন্দুক নিয়ে প্রবেশ করে লুইস, এবং সারার বয়ফ্রেন্ডের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। তাছাড়া অনেকদিন ধরে লুইস তাদেরকে সন্দেহ করত, যার ফলে সে আজ হাতে নাতে ধরার জন্য এই নাটক সাজিয়েছে। এরপর ফেইডের মাথায় বন্দুক ধরে সারাকে বলে এই নোটটাকে কপি করতে, কারণ এই নোটের ভিতরে ফেইডের সাথে সারার ব্যাকআপের কথা লেখা ছিল। এরপর প্ল্যান অনুযায়ী সারার লেটার লেখার পর লুইস সারাকে মেরে ফেলবে, এবং ফেইড সেটা নিজের চোখের সামনে দেখবে, যেন দেখে মনে হয় ফেইড ব্যাকআপের বিষয় মানতে না পেরে নিজেদের মধ্যে ঝামেলা শুরু করেছে, যার ফলে রেগে গিয়ে ফেইড সারাকে গুলি করে মেরে ফেলেছে। এবং যেহেতু ফেইড সারাকে মেরে ফেলবে, তাই সে নিজেও নিজেকে শেষ করে দিবে। এরপর ফেইড যখন বুঝতে পারে লুইস অনেক বড় একটি প্ল্যান বানিয়েছে, তখন ফেইড লুইসের উপরে ঝাঁপিয়ে পড়ে, এবং তাদের দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার সময় ফেইড লুইসকে ছুরি দিয়ে আঘাত করে সারাকে বাঁচিয়ে দেয়। কিন্তু পরে লুইস বন্দুক দিয়ে ফেইডকে মারতে গেলে সারা আবারও লুইসকে ছুরি দিয়ে আঘাত করে, এবং এই সুযোগে ফেইড লুইসকে গুলি করে মেরে ফেলে। এবং পরের দৃশ্যে দেখা যায় বাড়ির পিছনে একটি পুকুরে লুইসের বডি নৌকায় করে এনে ভারী সিমেন্টের ব্লক দিয়ে বেঁধে পানিতে ফেলে দেয়। অন্যদিকে সারার জ্ঞান ফিরলে সে দেখতে পায় বাড়ির দরজার সামনে ভেজা পায়ের ছাপ, এবং দরজাটি একা একাই খুলছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। তখন সারা ভয়ে ভয়ে দরজার দিকে এগিয়ে আসলে দেখা যায় লুইসের আত্মা সারার গলা চেপে ধরেছে, এবং ঠিক তখনই সারা ঘুম থেকে উঠে চিৎকার করে বসে। তখন ফেইড দৌড়ে এসে সারাকে বলে চিন্তার কোনো কারণ নেই, আমি নিজের হাতে লুইসকে পুকুরের পানিতে ডুবিয়ে দিয়েছি। পরের দিন সকালে দেখা যায় লুইসের বাড়িতে চলে আসে লুইসের পুলিশ বন্ধু হেবাস। সে মূলত লুইসের সাথে ফিশিং করার জন্য এখানে এসেছে। এদিকে আবার সারা তাকে দেখে অনেক চিন্তায় পড়ে যায়। তখন সারা বাড়ির নিচে এসে এই ব্যাপারটাকে খুব শান্তভাবে সামাল দিয়ে নেয়। সারা তখন জানায় লুইস ব্যবসার কাজে বাড়ির বাইরে গিয়েছে, এবং তাকে বলে আমি ফোন করে তোমার কথা বলবো। এরপর হেবাস সেখান থেকে চলে যায়। এদিকে আবার সারাও অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তার মনে হচ্ছিল হেবাস হয়তোবা ফেইডকে দেখে ফেলেছে। যা শুনে ফেইড জানায় তারা যদি পরিস্থিতি খারাপ মনে করে তাহলে তারা এই শহর ছেড়ে চলে যাবে, এখন আর এত চিন্তা করে কোনো লাভ নেই। এরপর দেখা যায় দুইজন আবার সামাজিক কাজে লেগে পড়েছে। কিন্তু রাতের বেলা সারা আবারও পুরোনায় বাড়ির দরজার সামনে এসে দেখতে পায় ভেজা পায়ের ছাপ। তখন সে অনেক ভয় পেয়ে যায়, এবং তার মনে হতে থাকে দরজার সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। তখন সে ফেইককে অনেক ডাকাটাকি করে, কিন্তু ফেইক কোনো সাড়া দেয় না। তাই সে দরজা ভালোভাবে লক করে আবার বিছানায় আসে ঘুমানোর জন্য। তখনই হঠাৎ করে বিছানা থেকে লুইসের আত্মা সারার গলা চেপে ধরে, কিন্তু এরপর সে বুঝতে পারে এটা তার মনের ভুল। এরপর ফেইড সারাকে শান্ত করতে থাকে, এবং সকালবেলা হেবাসের ফোন চলে আসে, এবং গতকাল সন্ধ্যায় লুইস বাড়িতে ফেরেনি বলে তার সন্দেহ হতে থাকে, কারণ সে লুইসের পার্সোনাল সেক্রেটারির কাছে জানতে পেরেছে লুইস 2 দিন আগেই বাড়িতে ফিরেছে। এবং হেবাস আরও জানতে পারে লুইসের কোনো ক্লায়েন্টের সাথে শহরের বাইরে গিয়ে দেখা করার কোনো কথা ছিল না। এদিকে আবার সারা মুখ ফুসকে বলে ফেলে লুইস তার নিজের গাড়ি নিয়ে চলে গিয়েছে। এরপর সারা আবার বুঝতে পারে লুইসের গাড়ি তার বাড়ির সামনেই রাখা রয়েছে,
যার ফলে এখন তাদেরকে দ্রুত তাড়াতাড়ি করে লুইসের এই গাড়িটিকে লুকাতে হবে, আর তা না হলে তারা ধরা পড়ে যাবে। তাই হেবাস এখানে আসার আগেই ফেক গাড়ি লুকানোর জন্য গাড়ির কাছে এসে দেখতে পায় গাড়ির চাবি নেই। তখন সারা বুঝতে পারে লুইস সবসময় তার গাড়ির চাবি নিজের সাথেই রাখতো। এদিকে তো আবার লুইসকে তারা পানির নিচে ডুবিয়ে রেখেছে। তাই এখন একটাই উপায়, পানিতে নেমে লুইসের পকেট থেকে তার গাড়ির চাবি নিয়ে আসতে হবে। এরপর রাতের বেলা ফেইট টর্চ লাইট নিয়ে পানিতে নামার জন্য রেডি হয়ে যায়, কারণ এই গাড়িটি বর্তমানে একমাত্র প্রমাণ, এটাকে লুকাতে পারলে তারা আর কখনোই ধরা পড়বে না। কিন্তু এদিকে সারা আবার অনেক ভয় পাচ্ছিল, কারণ প্রতি রাতে সারার স্বপ্নে লুইস এসে তাকে অনেক ভয় দেখায়। এরপর ফেইট সেই পুকুরে চলে আসে এবং সেখানে এসে ফেইট অনেক ভয় পেয়ে যায়। তার কারণ হলো সিমেন্টের ব্লক থেকে রশি ছেঁড়া এবং সেখানে লুইসের বডি নেই। তখনই হঠাৎ করে সে লুইসের বডি দেখতে পায় এবং লুইসের পকেট থেকে গাড়ির চাবি নেওয়ার সময় আচমকা লুইস জেগে ওঠে। অন্যদিকে সারা দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে আজকেও সে দেখতে পায় দরজা নড়াচড়া করছে এবং সেখানে ভেজা পায়ের ছাপ দেখতে পায়। দেখে মনে হচ্ছিল কে যেন দরজা খোলার চেষ্টা করছে। সারা তখন আত্মরক্ষার জন্য দরজার দিকে গুলি করে এবং সে দেখতে পায় দরজার বাইরে ফেইডের মরদেহ পড়ে রয়েছে এবং তার হাতে লুইসের গাড়ির চাবি। এরকম দৃশ্য দেখে সারা অনেক চিৎকার করে উঠলে সে বুঝতে পারে তার আওয়াজ সেও শুনতে পারছে না। পরের দিন পুলিশ চলে আসলে দেখা যায় দরজার সামনে ফেইডের মরদেহ পড়ে রয়েছে এবং তার সামনে ঝুলে আছে সারা, ঠিক যেমন লুইস চেয়েছিল। কিন্তু পুলিশ ও মেডিকেল ডিপার্টমেন্ট এটা বুঝতে পারছিল না যে সারার বডি ভিজল কিভাবে। এবং এই প্রশ্নটি বব তখন রনকে জিজ্ঞেস করে। রন তখন ভয় পেয়ে বলে, আমাদের এরকম বাড়ির দরকার নেই। তাই বব তাদেরকে আরেকটি বাড়ি দেখানোর জন্য নিয়ে আসে এবং এই বাড়িটি দেখে মেরির অনেক পছন্দ হয়ে যায়। তবে বাড়ি বিক্রি করার কারণ জানতে চাইলে বব জানায় তাদের অফারের আজকে শেষ দিন, তাই বিকাল 5টার আগেই একটি ফাইনাল ডিল আমাকে করতে হবে। কিন্তু রন ছিল নাসরবান্দা, সে আবার ববের কাছে জানতে চায় এই বাড়ির ইতিহাস। তাই বব আবার এই বাড়ির ইতিহাস রনকে বলতে থাকে এবং এখান থেকে শুরু হয় আমাদের দ্বিতীয় গল্প, যার নাম ছিল বোবো। এই বাড়ির পূর্ব মালিকের নাম ছিল টমাস। সে তার স্ত্রী শালিনী ও তার মেয়ে জেরিকে নিয়ে এখানে থাকতো। টমাসের পৃথিবী ছিল তার মেয়ে জেরি। তার একটা কথা টমাস 100 কথার মতো পালন করত। একদিন হঠাৎ করে জেরি তার বাবাকে বলতে থাকে সে তাদের বাড়ির বাগানে লাল ড্রেস পরা একটি বানর দেখেছে এবং সে সেটাকে তার কাছে রাখতে চায়। তখন টমাস বাদর দেখে বুঝতে পারে এই বাদরটি হয়তো বা কোনো সার্কাস থেকে পালিয়ে এসেছে। তাই টমাস বলে তাকে আমাদের সাথে রাখা ঠিক হবে না। কিন্তু জেরি অনেক জিদ করতে থাকে, তাই যতদিন বানরটির মালিকের খোঁজ পাওয়া না যাবে ততদিন তারা তাকে তাদের সাথেই রাখবে। এরপর থেকে জেরি বানরটিকে নিয়ে অনেক উৎসাহিত হয়ে থাকে, তাকে নিয়ে সারাক্ষণ খেলাধুলা করে। এরপর একদিন বানরটি টমাসকে ভয় দেখালে ভুলবশত টমাসের গায়ে কফি পড়ে যায়। তাছাড়া এই বানরটি ছাড়া তাদের আরও একটি পোষা কুকুর ছিল এবং এই কুকুরটির নাম হলো ম্যাক্স। টমাস কুকুরটিকে অনেক ভালোবাসতো। একদিন টমাস লক্ষ্য করে দেখে যে তার বাবার দিকে মনোযোগ না দিয়ে তার মেয়ে শুধু সেই বানরটির দিকে মনোযোগ রাখছে। টমাস বুঝতে পারে বাবার প্রতি জেরির ভালোবাসা অনেকটা কমে গিয়েছে। তাই টমাস চাইছিল না যে এই বানরটি এই বাড়িতে থাকুক। তাই ম্যাক্স বানরটিকে তাড়া করলে বানরটি ম্যাক্সের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে, যা দেখে টমাস অনেক বেশি রেগে যায়। এবং পরের দিন সকালবেলা এই বিষয় নিয়ে কথা উঠলে টমাস বলে বাড়িতে 2টি পশু রাখা একদমই ঠিক হবে না। যা শোনার পর জেরির অনেক মন খারাপ হয়ে যায়, যার ফলে একটি সময় সে খাবার টেবিল ছেড়ে উঠে যায়। তখন টমাস এই বানরটিকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। তার খালি মনে হচ্ছিল এই বানরটি কোনো সাধারণ বানর নয়। এবং তখন দেখা যায় বানরটি টমাসের রুমে চলে এসেছে। এই কারণে পরের দিন টমাস বানরটিকে বন্দি করে রাখার জন্য একটি খাঁচা নিয়ে আসে, যেটার ভিতরে বানরটিকে আটকে রাখার পর তাকে পাহারা দিবে তার প্রিয় কুকুর ম্যাক্স। কিন্তু বানরটিকে খাঁচার ভিতরে আটকাতে চাইলে বানরটি তার হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য রাতের বেলা টমাস বানরটিকে খাঁচার ভিতর বন্দি করে দেয়, যাকে পাহারা দিচ্ছিল ম্যাক্স। কিন্তু সকালবেলা যে ঘটনা ঘটলো যা টমাস কখনো কল্পনাও করতে পারেনি, কারণ খাঁচার সামনে কুকুরটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। বানরটি তাকে ছুরি দিয়ে মেরে খাঁচার ভিতর থেকে পালিয়ে গিয়েছে। তখন টমাস তার মেয়ে জেরিকে সন্দেহ করে, কারণ সে রাতের বেলা হয়তো বা খাঁচা খুলে দেওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। এরপর কুকুরটার বডি বস্তায় ভরে সাইডে রাখার পর মেঝে পরিষ্কার করার সময় বানরটি টমাসকে ভয় দেখায়, আর তখন টমাস ছুরি দিয়ে বানরটিকে মারার চেষ্টা করে। তখন টমাসের বউ টমাসের এরকম রূপ দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর টমাস পুলিশকে ফোন করে এবং তাদেরকে বলে তারা যেন ওই বানরটিকে এসে নিয়ে যায়। কিন্তু পুলিশ জানায় এটা আমাদের কাজ নয়, বরং তার উচিত অ্যানিমেল সেন্টারে যোগাযোগ করা। এবং পুলিশের কথা মতো টমাস একজন লোককে নিয়ে আসে বানরটিকে ধরার জন্য।
তখন সেই লোকটা তাকে বাইরে থাকতে বলে এবং বুক ফুলিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। ততক্ষণে টমাস কুকুরটিকে কবর দেওয়ার পর ভাবতে থাকে, লোকটি বলেছিল 2 মিনিটের ভিতর বানরটিকে ধরে ফেলবে, কিন্তু এই লোকটাকেই তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। যার ফলে টমাস তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে যায় এবং সে গিয়ে অনেক অবাক হয়ে যায়। সে দেখতে পায় বাড়ির ভিতরে পড়ে রয়েছে সেই লোকটির মৃতদেহ। একাধিক ছুরি বানরটি তার বুকে ঢুকিয়ে মেরে ফেলেছে। তখনই টমাস ভয় পেয়ে পুলিশকে আবার ফোন করতে গিয়ে থেমে যায়, কারণ সে বুঝতে পারে কেউ তার কথা বিশ্বাস করবে না যে একটি বানর এই বডি বিল্ডার লোকটিকে মেরে ফেলেছে। তাই এখন তাকেই যা করার করতে হবে। এরপর তিনি এই লোকটির বডি সাইড করে একটি বন্দুক নিয়ে রেডি হয় সেই বানরটিকে মারার জন্য। কিন্তু সারা বাড়ি টমাস খোঁজার পরও বানরটিকে দেখতে পায় না। ঠিক তখনই হঠাৎ করে বানরটি পিছন থেকে তার গায়ের উপরে তাকে কামড়িয়ে আঘাত করে দেয়। বানরটিকে ঘাড়ের উপর থেকে নামানোর পর তাকে গুলি করার সময় একটুর জন্য তার বউ ও তার মেয়ে বেঁচে যায়। পরিবারের সবাই টমাসের এরকম আচরণ দেখে সবাই খুব অবাক হয়ে যায়। তখন টমাসের বউ ভাবতে থাকে টমাসের কিছু একটা হয়েছে যা সে তাদেরকে বলছে না। এরপর দেখা যায় টমাস বাগানে বিভিন্ন ধরনের খাবার ছড়িয়ে রাখে বানরটিকে ধরার জন্য। এরপর বৃষ্টির মধ্যে সারা রাত অপেক্ষা করতে থাকে কখন বানরটি ধরা পড়বে। এরপর টমাস হঠাৎ করে একটি শব্দ শুনতে পায় এবং সে বন্দুক নিয়ে বাইরে আসা বসে দেখতে পায় সমস্ত খাবার বানরটি খেয়ে ফেলেছে, কিন্তু সে ধরা পড়েনি। তখনই ঘরের ভিতর থেকে কিছু শব্দ শোনা যায়। তখন টমাস তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় বানরটি তার বউকে মেরে ফেলেছে। মূলত বানরটি তার বউয়ের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। তখন রাগে টমাস তার মেয়ের কাছে গিয়ে মেয়েকে বলে বানরটি তোমার মাকে মেরে ফেলেছে। এরপর দেখা যায় আলমারির ভিতর থেকে বানরটি টমাসের উপরে ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে ধরাধরি করতে গিয়ে বানরটি আলমারির নিচে চাপা পড়ে যায়। এখন এইটাই সুযোগ ছিল বানরটিকে মেরে ফেলার, কিন্তু বানরটির বাঁচার আকুতি মিনতি জেরিকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। টমাস তখন বন্দুকটি তার মেয়ের কাছ থেকে চাইলে ঠিক তখনই তার মেয়ে তার বাবাকে গুলি করে মেরে ফেলে। পরের দিন ঘটনাস্থলে পুলিশ আসলে জেরি পুলিশদেরকে জানায় তার বাবা সবাইকে মেরে ফেলেছে। এরপর এই ঘটনা সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায় না, কারণ এই ঘটনার পর থেকে জেরি বোবা হয়ে যায়। তবে সবথেকে আশ্চর্য বিষয় হলো এই ঘটনার পর থেকে বানরটিকেও আর কখনো দেখা যায় না। এই পুরো গল্প বলার পর বব থেমে যায় এবং রন ও মেরিকে বলে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই বানরটি আর এই বাড়িতে আসবে না, আর এই বাড়িটি আপনারা নির্দ্বিধায় নিতে পারেন। তখন তারা দুজন অনেক রেগে গিয়ে বলে আমরা এই বাড়ি কখনোই নিব না। বব তখন তাদেরকে বলে আপনাদের বাজেট অনুযায়ী এর থেকে ভালো বাড়ি আর কোথাও পাবেন না। এরপর তারা সবাই গাড়িতে করে যাওয়ার সময় ববকে বলে দেখুন আমাদের একটি সাধারণ বাড়ি চাই, যেখানে কোনো ভুতুড়ে ঘটনা ঘটেনি অথবা কেউ মারা যায়নি। এই কথা শোনার পর বব বলে তাহলে এই বাড়িটি আপনাদের জন্য পারফেক্ট হবে। এরপর বব একটি সুন্দর বাড়ি দেখায়, যেটা হয়তো বা ববের পক্ষে সম্ভব হলে সে নিজেই কিনে নিত। বব তখন তাদেরকে বলে চিন্তা করবেন না, এখানে কেউ মারা যায়নি। এরপর ববের ফোনে বসের ফোন চলে আসে এবং সে তাকে জানায় কাজ কত দূর। তখন বব তাকে জানায় আমরা গুডউইল হাউজে চলে এসেছি, আশা করা যাচ্ছে এই বাড়ি তাদের পছন্দ হবে। বস বিকেল 5টার মধ্যে ডিল কনফার্ম করার কথা মনে করিয়ে ফোন কেটে দেয়। তখন রন ববের কাছে জানতে চায় বস কি জিজ্ঞেস করেছে। তখন বব রনকে বলে এই মাসে আমার পারফরমেন্স অনেক খারাপ, আর যদি আজকে আমি এই ডিল কনফার্ম করতে না পারি তাহলে আমার সাথে অনেক খারাপ কিছু হতে পারে। তখন মেরি ববের কাছে জানতে চায় এই বাড়ির বিক্রি করার কারণ। তখন বব এগ্রিমেন্ট অনুযায়ী এই বাড়ির ইতিহাস তাদেরকে বলতে থাকে, যার নাম হলো কাম টু গ্রেনি। মূলত এই বাড়ির মালিক ছিল গুডউইল ফ্যামিলি। 2 বছর আগে এই বাড়ির মালিকের ছেলে জন মানসিক প্রবলেম নিয়ে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে একজন মানসিক ডাক্তারের কাছে দেখা করতে যায়। তার কিছু একটা মানসিক সমস্যা ছিল যা সবার সাথে সে শেয়ার করতে পারছিল না। সেদিন ডাক্তার হেলেনা তার সর্বশেষ রোগী দেখার পর বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই তার ফোনে একটি ফোন আসে এবং তাকে বলা হয় ইয়াং একজন ছেলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তার সাথে দেখা করতে চায়, বলছে খুবই আর্জেন্ট। এরপর সে জনকে ভিতরে আসতে বলে এবং জানালা দিয়ে সে দেখতে পায় তার কম্পাউন্ডার অলরেডি বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছে। এরপর চেম্বারের ভিতরে জন ঢুকে নিজের পরিচয় দেয়। হেলেনা তখন তার কাছে তার প্রবলেম জানতে চায়। তখন ছেলেটি বলে আপনি গ্র্যানির ব্যাপারে কখনো শুনেছেন? হেলেনা তখন বলে হ্যাঁ, আমি পেপারে পড়েছিলাম একটি লোক গ্র্যানির মুখোশ পরে শহরের মাঝে এক এক করে সকল মেয়েদের মেরে ফেলছে। তখন হেলেনা বলে কেন, কি হয়েছে, ব্যাপারটা কি? তখন জন বলে সেই গ্র্যানি কখন কবে কাকে মারতে যায় তা আমি অনেক আগে থেকেই জেনে যাই, এমনকি তাদেরকে মরতেও আমি দেখতে পাই, এবং এই পুরো বিষয়টা একটি অদ্ভুত স্বপ্নের মতো লাগে আমার কাছে, কিন্তু কেন বা কিভাবে দেখতে পাই তার কোনো ব্যাখ্যা কারো কাছেই ছিল না। হেলেনা তখন বেশ আগ্রহ দেখিয়ে জনকে সম্পূর্ণ বিষয়টা বলতে বলে। তখন জন বলে আমার পরিবারের সবাই প্রতিষ্ঠিত, কিন্তু সবাই সবার কাছে ব্যস্ত থাকার কারণে আমার উপরে কারো নজর পড়ে না, যার ফলে আমি পরিবারের কারো কাছ থেকেই কোনো ভালোবাসা পাই না। শুধুমাত্র আমার গার্লফ্রেন্ড জেসমিন আমাকে ভালোবাসে।
আজ তাদের পিকনিকে যাওয়ার কথা। তাই জন যখন বাথরুমে গিয়ে গোসল করতে যায় তখন সে দেখতে পায় গ্র্যানি পরবর্তীতে কাকে মেরে ফেলবে। যখন সে এই স্বপ্ন দেখতে পায় তখন সে তার শরীরের উপর কোনো কন্ট্রোল রাখতে পারে না, এমনকি সে কথা বলার মতো অবস্থায়ও থাকে না। জন তখন পরিবারের কাউকে এই বিষয়টা জানায় না, কারণ তারা কেউই জনের কথা বিশ্বাস করবে না। প্রথম অবস্থায় ডক্টর হেলেনা এই সমস্ত কথা বিশ্বাস করছিল না, কিন্তু পরে যখন জনের স্বপ্ন অনুপাতে সেই মেয়েটির মৃত্যু হয়ে যায় এবং সেই জায়গাতেই হয়ে যায়, তখন ডক্টর হেলেনা জনকে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে। এরপর এক সপ্তাহ পর বাড়িতে যখন কেউ ছিল না তখন জেসমিন ও জন তাদের বাড়িতে সুইমিং পুলে একসাথে সময় কাটাচ্ছিল। এমন সময় জন আরেকটি মেয়ের ভীষণ দেখতে পেলে জনের অবস্থা এমন হয়ে যায় যে আরেকটুর জন্য সে জেসমিনকে পানিতে ডুবিয়ে মেরে ফেলতো। জনের এরকম আচরণ দেখে সেদিনের পর থেকে জেসমিন আর কখনোই জনের সাথে দেখা করেনি। জন জেসমিনকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু জেসমিন মনে করে জন আসলে একটা সাইকো। এরপর যতদিন যায় তার এই আচরণের কথা সবাই জেনে গেলেও তার সকল বন্ধুরা তার থেকে দূরে সরে যায়। এখন জনের মনে হচ্ছিল সে কি আসলে পাগল নাকি খুনের সাথে তার কোনো অলৌকিক সম্পর্ক রয়েছে। মৃত্যু যেন তার পিছন ছাড়ছে না। মেয়েগুলোকে কে মারছে জানা সত্ত্বেও সে কিছুই করতে পারছে না। এই অবস্থার কারণে দিনের পর দিন সে ঘুমাতে পারছিল না। জন তখন তার বাবা মাকে সবকিছু জানায়, কিন্তু তার বাবা মা মনে করে জন হয়তোবা নেশা করে ভুলভাল বলছে। কিন্তু একদিন হঠাৎ করে জন জেসমিনের ভীষণ দেখতে পায়। তখন সে তাড়াতাড়ি করে পুলিশদেরকে জানায় যে এখন জেসমিনকে মেরে ফেলার চেষ্টা চলছে, কিন্তু পুলিশ বলে তারা নাকি অলরেডি সেই সন্ত্রাসীকে ধরে ফেলেছে। কিন্তু জন পুলিশদেরকে জানায় আপনারা হয়তোবা ভুল লোককে ধরে ফেলেছেন, কারণ একটু পরেই আসল খুনি জেসমিনকে মেরে ফেলবে। এবং এই সমস্ত কথা শোনার পর পুলিশ মনে করে জন হয়তোবা একটা সাইকো, যার ফলে তারা ফোন কেটে দেয়। এই জন্য জন নিজেই জেসমিনকে বাঁচাতে যায় এবং জেসমিনের বাড়িতে গিয়ে দেখতে পায় জেসমিনের বডি ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে। এখন পুলিশকে এই বিষয়ে জানালে কেউ জনের কথা বিশ্বাস করবে না, তাই পুলিশ আসার আগেই জন সেই বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর থেকে 2 দিন পর্যন্ত সে আর বাড়িতে ফিরে না। এই সমস্ত কথা শোনার পর হেলেনা ভয়ে নিজেকে আত্মরক্ষা করার জন্য একটি ছুরি তার হাতে নিয়ে নেয়, কারণ হেলেনার মনে হচ্ছিল গ্র্যানি হয়তো বা আর অন্য কেউ না, সেটা হলো জন। হেলেনা তখন শান্ত করে জনকে বলে চিন্তা করো না, ওষুধ খেলে সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু ওষুধ দেওয়ার আগে তোমার বাবা মায়ের সাথে আমার কথা বলতে হবে। তখন জন হেলেনাকে বলে ডক্টর তুমি কি এখনো বুঝতে পারলে না, আমি কিন্তু কোনো রোগের জন্য তোমার কাছে আসিনি, বরং আমি এসেছি তোমাকে বাঁচানোর জন্য, কারণ গ্র্যানির পরবর্তী টার্গেট তুমি। যা শোনার পর হেলেনার সন্দেহ আরও ক্লিয়ার হয়ে যায় যে আসল গ্র্যানিই জন। তখন হেলেনা নিজেকে আত্মরক্ষা করার জন্য জনকে ছুরি দিয়ে আঘাত করে পুলিশকে ফোন করে লিফটের দিকে দৌড়ে যায়। জন কোনো রকমে তার পিছু করতে থাকে। জন শুধু একটা কথাই বলছিল আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। জন যখন নিজের পকেট থেকে কিছু একটা বের করতে যাবে ঠিক তখনই লিফটের দরজা খুলে বেরিয়ে আসে আসল গ্র্যানি। ইতিমধ্যে জনের পকেট থেকে বন্দুক বের করে হেলেনাকে দেওয়ার আগেই সবকিছু শেষ হয়ে যায়। এতক্ষণ বব রন ও মেরিকে এই গল্প বলার পর জানতে চায় এতক্ষণ যা ঘটলো এই সব কিছু কি অলৌকিক ছিল নাকি সেই সাইকোর কাজ ছিল। সেই সাথে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আবার মেরি রেগে আগুন হয়ে গিয়েছে। সে বাড়ি নেওয়া তো দূরের কথা, সে এই কলোনিতেই থাকতে চায় না। কিন্তু এদিকে আবার বব ডিল কনফার্ম করতে চাইছিল। তখনই বসের কল আসে এবং তাকে জানানো হয় তোমার টাইম শেষ। বব তখন তাকে বলে আমাকে আর কয়েক মিনিট সময় ভিক্ষা দেন, কিন্তু এতে করেও কোনো কাজ হলো না। ববকে জানিয়ে দেওয়া হলো তার স্ত্রী এবং বাচ্চাকে মেরে ফেলা হবে। যা শোনার পর বব অনেক রেগে যায় এবং সে একটি ছুরি নিয়ে রনের ঘাড়ের উপরে আঘাত করে তাকে মেরে ফেলে, যেমন করে প্রথম গল্পতে সারা লুইসকে মেরে ফেলেছিল। মেরি তখন চিৎকার করে বাড়ির বাইরে এসে সাহায্য চাইলে সে বুঝতে পারে এই কলোনির সবাই এক একটা শয়তান। এরপর মেরি যখন গাড়ির উপরে উঠে বসে তখন সেখানে চলে আসে সে বানর ও ববি। ববির শুধুমাত্র দরকার ছিল একটা ডিল। মেরি তখন গাড়ি চালিয়ে সেখান থেকে চলে আসার সময় দেখতে পায় কারো বাগানে মানুষ মরে পড়ে আছে, আবার কারো বউ তার স্বামীকে মেরে ফেলছে। এবং এই দৃশ্যের সাথেই আজকের এই সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের আজকের সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলে এই ধরনের সিনেমা সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিন। এতে করে আমাদের পরবর্তী সিনেমাগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।